কাহিনীর নতুন আরেকটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভবামি যুগে যুগে। এক শ্মশান ঘাটে সকাল সকাল একটি ছেলে নিজের ঠাকুমার অস্থিগুলো নিতে গেছিল। তখনই সেখানে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। অ্যাম্বুলেন্সে একটি মেয়ে বসেছিল এবং অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সঙ্গে তার খানিকটা ঝগড়াঝাটি, খানিকটা কথা কাটাকাটি চলছিল। ছেলেটি কিছুটা এগিয়ে গিয়ে দেখল অ্যাম্বুলেন্সে একটি মৃতদেহ পড়েছিল। ছেলেটি ড্রাইভারকে জিজ্ঞেস করলো, দাদা কি ব্যাপার, আপনারা কি বিষয় নিয়ে এত ঝগড়াঝাটি করছেন? অ্যাম্বুলেন্সের লোকটি বলল, দাদা কি আর বলবো, এই মেয়েটা তখন থেকে আমাকে বিরক্ত করে চলেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বলছে আমি যেন এই মৃতদেহটাকে কোথাও রেখে আসি। কি বলবো বলুন তো, আমার গাড়ি থেকে মৃতদেহটাকে নামাচ্ছেও না, আর এদিকে শ্মশানের লোকেরা এই মৃতদেহটাকে পোড়াতেও চাইছে না। এই মেয়েটা আমাকে পুরো ফাঁসিয়ে রেখে দিয়েছে। এদিকে ছেলেটি যখন তাদের দুজনের কথা শুনল, তখন আস্তে আস্তে ছেলেটিও এই ঘটনার মধ্যে ফেঁসে যেতে লাগলো। বন্ধুরা, কি সমস্যা ছিল, কি ঘটনা ঘটেছিল সেই মেয়েটির সঙ্গে আর ওই মৃতদেহের সঙ্গে, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। অমর নিজের পরিবারের সঙ্গে দিল্লিতে বাস করত। হঠাৎই একদিন তার ঠাকুমার হয়ে গেছিল এবং মৃত্যুর পর তাকে দিল্লিরই একটি শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। 40-50 জনের উপস্থিতিতে সেই মহিলার অন্তিম সংস্কার হয়েছিল। কিন্তু শ্মশানঘাটে যে সমস্ত লোকেরা থাকে তারা বলতে লাগলো, ওনার যে অস্থিগুলো রয়েছে সেগুলো তুমি কাল সকালেই পাবে, এখন চিতা ঠান্ডা না হওয়া পর্যন্ত তো এই অস্থিগুলোকে এখান থেকে বার করা যাবে না। তখন অমর তাদেরকে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে এসে আমার ঠাকুমার অস্থিগুলো নিয়ে যাব। যেমন কথা তেমনই কাজ হলো। পরদিন সকাল সকাল অমর ঠাকুমার অস্থিগুলো নেওয়ার জন্য সেই শ্মশান ঘাটে এসে উপস্থিত হলো। অমরের বাবার শরীরটাও খুব একটা ভালো ছিল না, ওনার পায়ে প্রবলেম ছিল, তাই হাঁটতে চলতে ওনার খুব অসুবিধা হতো। তাই অমরই বাড়ির অধিকাংশ কাজ করে দিত। এদিকে মৃতদেহের অস্থি নিয়ে যাওয়ার পরেও আরও অনেক কিছু কেনাকাটি করা তার বাকি ছিল। সে সবার আগে সেই জিনিসপত্রগুলো কেনাকাটি করলো এবং তারপর ওর ঠাকুমার অস্থি নেওয়ার জন্য সেই শ্মশান ঘাটে প্রবেশ করলো। কিন্তু সে যখন শ্মশান ঘাটে প্রবেশ করছিল তখনই সে শ্মশান ঘাটের গেটে ওই অ্যাম্বুলেন্সটিকে দেখতে পেল। সেই অ্যাম্বুলেন্সের যে চালক ছিল সে অ্যাম্বুলেন্সে বসে থাকা মেয়েটির সঙ্গে প্রায় ঝগড়াঝাটির মতো আচরণ করছিল। মেয়েটির নাম ছিল নন্দিনী। তার বয়স 20-21 বছর হবে। দেখতে তাকে খুব সুন্দর এবং সরল ছিল। নন্দিনী ড্রাইভারের সঙ্গে কেঁদে কেঁদে কথা বলছিল, এতে তার সরলতা খুব স্পষ্টভাবেই প্রকাশ পাচ্ছিল। অমর যখন অ্যাম্বুলেন্সের পেছনের দিকে গেল, সে দেখল সিটে একটি মৃতদেহ পড়েছিল। অমর ড্রাইভারকে জিজ্ঞেস করলো, দাদা কি ব্যাপার হয়েছে, এরকমভাবে মৃতদেহটা এখানে পড়ে রয়েছে আর আপনারা দুজনের মধ্যে এইভাবে ঝামেলা করে চলেছেন, সমস্যাটা কি? তখনই ড্রাইভার তাকে বলতে লাগলো, আরে দাদা আপনাকে কি বলবো বলুন তো, এই মেয়েটা কার যে মৃতদেহটা এই শ্মশান ঘাটে নিয়ে এসেছে নিজেই কিছু বলতে পারছে না। এদিকে শ্মশান ঘাটের লোকজন এই মৃতদেহটাকে পোড়াতে বারণ করে দিচ্ছে, বলছে এই মৃতদেহর সঙ্গে এরকমভাবে যদি কেউ না থাকে এইভাবে আমরা কোনো মৃতদেহ পোড়াতে পারবো না। এরা তথ্য প্রমাণ চাইছে। এখানে সেই মেয়েটা বলছে যে এই মহিলার অন্তিম সংস্কার করতে চায়। এদিকে হসপিটালে আমাকে বলেছিল যে শ্মশান ঘাটে আমার বাড়ির লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমাকে বলল যে তুমি আমাকে শুধু শ্মশান ঘাট অবধি পৌঁছে দাও তাহলেই হবে, ওখানে আমার বাড়ির লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমিও ওর কথা মতো এই মহিলাকে শ্মশান ঘাট অবধি নিয়ে আসলাম, কিন্তু এখানে এসে দেখি ওর বাড়ির কোনো লোকজনই নেই। আর এদিকে শ্মশান ঘাটের লোকজন এই মহিলার নথিপত্র চাইছে, নাম ঠিকানা অথবা কোনো প্রমাণপত্র চাইছে, কিন্তু এই মেয়েটা কোনো প্রমাণপত্রই দিতে পারছে না। তাই ওরাও এই মৃতদেহকে অন্তিম সংস্কার করতে বারণ করে দিয়েছে। এরা বলছে এনার কোনো প্রমাণপত্র না পেলে এনার অন্তিম সংস্কার করা হবে না। এবারে এখানে আসার পরে মেয়েটা বলছে আমার কেউ নেই, আপনি এই মৃতদেহের অন্তিম সংস্কার করিয়ে দিন। এখন দাদা আপনি বলুন আমি কিভাবে এই মহিলার অন্তিম সংস্কার করতে পারি? এটা কোনো কথা হলো? গাড়ি থেকে এই মহিলার মৃতদেহকে নামাচ্ছেও না, আর এদিকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর এই সমস্ত কথা বলছে। তখনই নন্দিনী অমরকে বলতে লাগলো, দেখুন ইনি আমার মা, আমি গ্রামের থেকে ওনাকে শহরে চিকিৎসার জন্য এনেছিলাম। যাদের বাড়িতে এনেছিলাম তারা এখন আপাতত বাড়িতে নেই। এনাকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম আর হসপিটালেই এনার মৃত্যু হয়ে গেছে। এখন আমি কোনো লোক পাচ্ছি না যে আমি ওনার অন্তিম সংস্কার করব। আর এরা আমাকে একা একা ওনার অন্তিম সংস্কার করতেও দিচ্ছে না, হাজারটা প্রমাণ চাইছে।
নন্দিনী বলতে লাগলো, দেখুন আমি অনেক চিন্তিত এই ব্যাপার নিয়ে, আপনারা যদি একটু আমার মায়ের অন্তিম সংস্কার করে দিতেন তাহলে খুব ভালো হতো। ড্রাইভার বলতে লাগলো, এটা কেমন ব্যাপার বলুন তো, আপনি এক কাজ করুন, মৃতদেহকে আমার গাড়ি থেকে নামান, আমি নিজের জায়গায় যাই, আমার আরও অনেক কাজ আছে। এদিকে অমর নন্দিনীর কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করছিল, কিন্তু নন্দিনী অঝরে কেঁদে চলেছিল, আর কাঁদতে কাঁদতে সে যে সমস্ত কথা বলছিল তার অর্ধেক কথা তো বোঝাই যাচ্ছিল না। তখনই অমর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি এভাবে কাঁদবেন না, চলুন আমার সঙ্গে চলুন, আমি আপনার কিছুটা সাহায্য করছি। তখনই অমর বলতে লাগলো, দেখুন এতে কিন্তু টাকা পয়সা লাগবে, আমি কালকেই আমার ঠাকুমার অন্তিম সংস্কার করে গেছি, এখান থেকে আমার তো প্রায় 8,000 টাকা মতো লেগেছিল, তো আপনার কাছে সেই টাকা আছে তো? তখনই নন্দিনী বলতে লাগলো, আমার কাছে 6,000 টাকা মতো আছে, আর 2,000 টাকা আমি পরে দিয়ে দেব। অমর বলল, এটা কিভাবে সম্ভব, এমন আবার হয় নাকি, এই সমস্ত কাজে আবার বাকি হয় নাকি, আপনি কি বলছেন এটা? তখনই ড্রাইভার বলতে লাগলো, দেখুন দাদা, আমি যে টাকাটা এনার কাছ থেকে পাই, অর্থাৎ ইনি আমাকে 1500 টাকা দেবেন বলে এখানে নিয়ে এসেছেন, আমার ওই টাকাটার প্রয়োজন নেই, আপনি দয়া করে আমার গাড়ি থেকে মৃতদেহটাকে নামান, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই অমর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনারা এত চিন্তা করবেন না, কিছুক্ষণ দাঁড়ান, আমি কোনো ব্যবস্থা করছি। এমনটা বলে অমর নিজের 3-4 জন বন্ধুকে ফোন করলো, আর কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুরা সেখানে চলে আসলো। অমরের বন্ধু বান্ধবরা এসে অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহটাকে নিচে নামালো, আর তারপর ড্রাইভার সেখান থেকে নিজের অ্যাম্বুলেন্স নিয়ে আবারও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তারপর অমরের বন্ধু বান্ধবরা শ্মশান ঘাটে অন্তিম সংস্কার করার জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্রের জোগাড়যন্ত্র করতে লাগলো, আর নন্দিনী একটি জায়গায় চুপচাপ বসে রইল। সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ করেই শ্মশান ঘাটের লোকজনের কিছু একটা সন্দেহ হয়ে গেল এবং তারা সেখানে পুলিশ ডেকে নিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে উপস্থিত হলো এবং পুলিশকে দেখে নন্দিনী খানিকটা ভয় পেয়ে গেল। অমর আর তার বন্ধুরাও পুলিশ দেখে খুবই ভয় পেয়ে গেল, তারা ভাবতে লাগলো এখানে আবার পুলিশ কোথা থেকে আসলো। এদিকে হসপিটালের লোকজন সেই মৃতদেহর চালান তো আগেই বানিয়ে রেখেছিল, তাই পুলিশ যখন নন্দিনীর কাছ থেকে কিছু কাগজপত্র দেখতে চাইলো, তখন তারা যখন ওই চালান দেখলো তারা বলল, সব কিছু তো ঠিকই মনে হচ্ছে, তাতে অসুবিধার কি আছে, হতে পারে এরা গ্রাম থেকে এসেছে, এনার মা এখানে এসে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানেই মারা গেছেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তখনই একজন পুলিশ নন্দিনীর কাছে তার মায়ের নাম জিজ্ঞেস করলো। নন্দিনী তার মায়ের নাম বলল ঋতু। এদিকে সেই মহিলার কাগজে যে নাম লেখা ছিল সেই নাম হলো রুক্মিণী। তখনই পুলিশের লোকরা এটা ভালো করেই বুঝে গেল যে এই মেয়েটা মিথ্যে কথা বলেছে, কারণ নন্দিনী নিজের মায়ের নাম বলছিল ঋতু, আর ওই কাগজে ওই মহিলার নাম লেখা ছিল রুক্মিণী দেবী। তাহলে দুই নামের মধ্যে তারা কোনোরূপ কোনো মিল খুঁজে পাচ্ছিল না। পুলিশের যিনি হেড ছিলেন তিনি বলতে লাগলেন, এই বিষয়ে কোনো না কোনো ব্যাপার অবশ্যই লুকিয়ে আছে, তুমি সত্যি করে বলো ইনি তোমার কে হন। কাগজে তো এনার নাম রুক্মিণী দেবী লেখা আছে, কিন্তু তুমি তোমার মায়ের নাম বলছো ঋতু, দুজনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না আমরা। এর অর্থ হলো তুমি মিথ্যে কথা বলছো, এখন সত্যি করে বলো যে ইনি কে আর তুমি কোথা থেকে এনাকে নিয়ে এসেছো। পুলিশের মুখে একথা শুনে নন্দিনী খুবই ভয় পেয়ে গেল। তখনই একজন সিনিয়র পুলিশকর্মী বলতে লাগলো, শ্মশান ঘাটের গেটটা গিয়ে বন্ধ করে দাও, এখানে যারা যারা রয়েছে এদের মধ্যে কেউ যেন এখান থেকে বাইরে না বেরোতে পারে। এদিকে অমরও এই বিষয়টা নিয়ে খুব ভয় পেয়ে গেল। সে বলতে লাগলো, দেখুন স্যার, আমি আমার ঠাকুমার অস্থিগুলো এখান থেকে নিতে এসেছিলাম, কিন্তু এখানে এসে এই সমস্ত ঘটনায় ফেসে গেছি। এখানে এসে দেখলাম যে এই মেয়েটা অ্যাম্বুলেন্স থেকে এর মায়ের মৃতদেহ নামাতে চাইছে না, কারণ শ্মশানঘাটের লোকজন বলছে যে এর সঙ্গে কোনো ব্যক্তি নেই, একা একা এইভাবে কোনো মৃতদেহর অন্তিম সংস্কার করা যায় না। মেয়েটা এইভাবে আমার সামনে কান্নাকাটি করতে লাগলো, তাই আমি এর সাহায্য করার জন্য আমার কিছু বন্ধুকে এখানে ডেকে এনেছিলাম, কিন্তু এখন তো এই সমস্ত ঘটনাই অন্যরকম দেখছি, দয়া করে আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। তখনই সেখানকার সিনিয়র একজন পুলিশ অফিসার বলতে লাগলেন, দেখুন, এখন যখন আপনি এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাহলে যতক্ষণ না এই ঘটনার নিষ্পত্তি হচ্ছে আমরা আপনাকেও কোথাও যেতে দিতে পারবো না। অমর বলতে লাগলো, দেখুন স্যার, আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আপনি এক কাজ করুন, আপনি এখানকার যে লোকজন আছে, অর্থাৎ এই শ্মশান ঘাটের যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে এই কথা বলে দেবে, কারণ কালকেই 40-50 জন লোক নিয়ে আমাদের পরিবার এখানে এসেছিল এবং আমার ঠাকুমার অন্তিম সংস্কার এই শ্মশান ঘাটেই হয়েছিল।
আমি তো এখানে শুধু আমার ঠাকুমার সেই অস্থিগুলো নিতে এসেছিলাম, আর এখানে এসে দেখছি এই মহিলা এরকমভাবে কান্নাকাটি করছেন, তাই আমি ওনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলাম। এদিকে সিনিয়র পুলিশ অফিসার নন্দিনীকে বলতে লাগলো, সত্যি করে বলো যে আসল ঘটনাটা কি। নন্দিনী তখন আর নিজেকে আটকে রাখতে পারল না, সে সত্যিকারের ঘটনাটা তাদের সকলের সামনে বলে দিল। তে বলল, এই মহিলার কেউ নেই, আমি যেখানে থাকি এই মহিলা আমার বাড়ির পাশেই ভিক্ষে করেন, এনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, সব সময় আমাকে নন্দিনী মা বলে ডাকেন। কিন্তু দুদিন যাবৎ আমি দেখছিলাম এনার শরীরটা খুব অসুস্থ। আমি একদিন সকালবেলা এনাকে যখন ভিক্ষে দিতে গেলাম, আমি দেখলাম উনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে রয়েছেন। আমি ওনাকে বললাম, মা আপনার কি হয়েছে? উনি বলল, হয়তো আমার অন্তিম সময় নিকট চলে এসেছে, তাই আমার শরীরটাও খুব খারাপ লাগছে, মনে হয় আমি এভাবেই এখানে মারা যাব। আমি তখন এনাকে শহরের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে দিলাম। তারপর থেকে প্রতিদিন এভাবেই আমি এনার দেখাশোনা করে চলেছি। আমি একটি কোম্পানিতে অ্যাকাউন্টেন্সির কাজ করি। প্রতিদিন সকালবেলা আমি কাজে যাই এবং বাড়িতে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যায়। কিন্তু এক সপ্তাহ ধরে আমি কাজেও যাচ্ছি না। সকালবেলা বাড়ি থেকে টিফিন নিয়ে এনার কাছে চলে আসি এবং সারাটা দিন এনার সঙ্গে থেকে আবার রাত্রে বাড়ি চলে যাই। কিন্তু আজ সকালে যখন আমি এনার সঙ্গে দেখা করতে গেলাম, নার্স এবং ডাক্তাররা আমাকে জানালো যে এনার শরীর খুব খারাপ করেছে। আমি যখন এনার সামনে গেলাম, ইনি আমার সামনে কান্না করে করে বলতে লাগলেন, দেখো মা, আমার তো কেউ নেই, আমার ভয় হচ্ছে আমার মৃতদেহটা হয়তো এরা যেখানে সেখানে ফেলে দেবে, অথবা আমার মৃতদেহ নিয়ে যে এরা কী করবে আমি কিছুই জানি না। আমি চাই আমার মৃতদেহর যেন সৎকার করা হোক, আমার যেন অন্তিম সংস্কার করা হোক। তুমি এই জিনিসটা দেখো মা, তুমি আমার এই মৃতদেহটার অন্তিম সংস্কার করিও। এমনটা বলে সেই বৃদ্ধা মহিলা ওখানেই মারা গেলেন। এখন আপনারাই বলুন যে আমি কি করব। বাধ্য হয়ে আমার ওনাকে অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসতে হলো। কিন্তু এখানে নিয়ে আসার পর আমি যখন অন্তিম সংস্কার করার জন্য শ্মশানঘাটে কথা বললাম, তখন এরা আমাকে বলল, বাড়ি থেকে কেউ না কেউ তো আসতেই হবে, এইভাবে একা একা আমি ওনার অন্তিম সংস্কার করতে পারবো না। তারপরেই তো আমি আর এনাদের সঙ্গে দেখা হলো এবং তারপরের ঘটনা তো আপনারা সবই জানেন। পুলিশ যখন নন্দিনীর মুখে একথা শুনল, তখন নন্দিনীর এই কাজকর্মের জন্য পুলিশ তাকে বাহবা জানাতে লাগলো। তারা বলতে লাগলো, সত্যি তোমার মতো মানুষ এই পৃথিবীতে এখন বিরল। তারা নন্দিনীর বাড়ির লোককে ফোন করলো এবং কিছুক্ষণের মধ্যেই নন্দিনীর বাড়ির লোক সেখানে চলে আসলো। নন্দিনীর মা তাকে বলতে লাগলো, কিন্তু মা, তুই তো আমাকে এই কথা জানাতে পারতিস, তাহলে আমরাও তো সাহায্য করতে পারতাম, শুধু শুধু তুই এই ব্যাপারে ফেঁসে তো যেতিস না। নন্দিনীর মা বাবার কথা শুনে পুলিশরাও তাদের কথায় সম্মতি প্রকাশ করল এবং পুলিশ অফিসারের তত্ত্বাবধানে সেই মহিলার মৃতদেহর অন্তিম সংস্কার করা হলো। নন্দিনী যখন সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর তার মা বাবার সঙ্গে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে অমরকে বলতে লাগলো, দেখুন, আমি কাল এখানে আবার আসবো, এনার অস্থিগুলোকে আমার গঙ্গার জলে ভাসাতে হবে। এমনটা বলেই নন্দিনী সেখান থেকে চলে গেল। এদিকে অমরও সেখানকার কাজকর্ম সম্পন্ন করার পর নিজের ঠাকুমার অস্থি নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে গেল এবং নিজের ঠাকুমার কাজকর্ম করতে লাগলো। পরদিন নন্দিনী আবারও সেই শ্মশানঘাটে আসলো। তখন অমর তাকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চাইল। নন্দিনী বলল, আমি এই শ্মশানঘাটে এসেছি ওই মহিলার অস্থিগুলোকে নিয়ে যাওয়ার জন্য। অমর বলল, আচ্ছা ঠিক আছে, আপনি সেখানেই অপেক্ষা করুন, আমিও ওখানে যাচ্ছি। এমনটা বলে অমরও সেখানে উপস্থিত হলো এবং তারা দুজনে মিলে ওই মহিলার অস্থিগুলোকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। তারপর থেকে অমর আর নন্দিনীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা প্রায়ই একে অপরের সঙ্গে কথা বলতো, গল্পগুজব করত। দেখতে দেখতে সময় কাটতে লাগলো। অমর আর নন্দিনীর বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে গেল। এই ঘটনা ঘটার প্রায় 3 বছর পর অমর আর নন্দিনীর তাদের পরিবারের লোকের সম্মতিতে খুব ভালোভাবেই বিবাহ সম্পন্ন হলো। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, এই সকল কাহিনীগুলি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে এই কাহিনীগুলি থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হওয়ার হাত থেকে আপনারা নিজেদেরকে সচেতন করতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার।